হঠাৎ রাজকুমারের হাত ফসকে আংটিটা একটা গর্তে গিয়ে পড়ে গেল। সেই গর্তে বাস করত এক জোড়া বিষধর সাপ। রাজকুমার আংটিটি নিতে যখনই গর্তে হাত দেয় তখনই একটা সাপ তাকে কামড়ে দেয়, আর বিষের প্রভাবে রাজকুমার জ্ঞানশূন্য হয়ে সেখানেই পড়ে যায়। এরপর লীলাবতী আর অলোকচন্দ্রের বিয়ে হলো। বিয়ের পরদিন লীলাবতী অলোকচন্দ্রকে নিয়ে ভেলাই করে রওনা দিলেন নাগপুরীতে। নদীতে তাদের অনেক দিন কাটল। মাস গেল, বছর গেল। তারপর একদিন 7 সমুদ্র 13 নদী পার হয়ে লীলাবতী পৌঁছল নাগপুরের ঘাটে। সেখানে যেতেই একদল নাগসেনা তাদেরকে ঘিরে ধরল। তারা বলল, কে তুমি? ঘাটের মরা নিয়ে এখানে এসেছো কেন? আমি লীলাবতী, উনি আমার স্বামী। আমরা নাগরানীর সাথে দেখা করতে চাই। তা তো হবে না, নাগরানী নিষেধ করেছেন কোনো মানুষ যেন এখন তার কাছে না যায়। তোমরা সেখানে যেতে পারবে না। তখন লীলাবতীর নাগমণিটি নাগসেনাদের সামনে রাখল, আর নাগমণির আলোয় সঙ্গে সঙ্গে তারা অদৃশ্য হয়ে গেল। লীলাবতী আবারও পথ চলতে শুরু করলো। চলতে চলতে সে নাগরানীর প্রাসাদে আসলো, আর নাগরানী তখন প্রাসাদেই ছিলেন। লীলাবতীকে দেখে তিনি বললেন, কে তুমি মেয়ে? আমার কাছে কেন এসেছো? লীলাবতী তখন নাগমণিটি নাগরানীর কাছে ফিরিয়ে দিয়ে বলল, আমি এক সাপুরে কন্যা। আমার স্বামীকে কালনাগিনে কেটেছে। আপনি দয়া করে তাকে বাঁচান। কালনাগিনের বিষ সারানো আমারও ক্ষমতার বাইরে। এই বিষ তোমাকেই সারাতে হবে। আমি তোমাকে পথ বলে দিতে পারবো। কিভাবে বিষ মুক্ত করব বলেন? আমি তোমাকে একটা বিন দিচ্ছি। এই বিন বাজালে কালনাগিন নিজে এসে বিষ নিয়ে যাবে। তবে মেয়ে, সাবধান, কালনাগিন যদি কোনো ক্রমে না আসে তাহলে যে বিন বাজাবে তার মৃত্যু অনিবার্য। আমাকে সেই বিন দেন, আমি কালনাগিনকে আনবই। তারপর নাগরানী লীলাবতীকে সেই বিন দিল। বিন হাতে নিয়ে লীলাবতী তা বাজাতে শুরু করলো, কিন্তু কালনাগিনী আসলো না। অনেকক্ষণ পর সেখানে অন্য একটি সাপ আসলো এবং অলোকচন্দ্রের বিষ তুলে নিল। বিষ তোলার সাথে সাথে সাপটি মারা গেল। কিছুক্ষণ পর অলোকচন্দ্র চোখ মেলে তাকালেন। তার সামনে সে লীলাবতীকে দেখে খুব অবাক হলেন। তিনি বললেন, আমি তো বনে ছিলাম, বন থেকে এখানে কিভাবে এলাম? আর তুমি এখানে কেন? তোমাকে সাপে কেটেছিল কুমার। সাপে কেটেছে? কই, আমার তো কিছু মনে পড়ছে না। তখন নাগরানী যুবরাজকে বললেন, তোমাকে কাল সাপে কেটেছিল অলোকচন্দ্র। এই মেয়ে তোমাকে বিয়ে করে ভেলায় চেপে এখানে নিয়ে এসেছে। সে তার নিজের জীবন বাজি রেখে আজ তোমার জীবন রক্ষা করেছে। তুমি তাকে নিজের মন থেকে গ্রহণ করো। লীলাবতী, তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। আজ তোমাকে নিজের করে পেলাম। তুমি আজ নিজের জীবন তুচ্ছ করে আমার জীবন বাঁচালে। এজন্য তোমার কাছে আমি চিরঋণী থাকব। যুবরাজের কথা শুনে লীলাবতী বলল, এভাবে বলতে নেই কুমার, আমিও আপনাকে ভালোবাসি। আপনি তো আমাকে জীবন দান করেছিলেন। এখন চলুন কুমার, আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। তখন লীলাবতী আর অলোকচন্দ্র নিজেদের রাজ্যের দিকে রওনা দিল। আর তারা যখন ফিরে আসবে তখন নাগরানী বলল, ফিরে যাবে? বেশ ভালো কথা, কিন্তু এখনো অলোকচন্দ্র পুরোপুরি বিপদমুক্ত হয়নি। এই কথা শুনে লীলাবতী আর অলোকচন্দ্র থমকে দাঁড়ালো। নাগরানী বলল, অলোকচন্দ্রকে কাল নাগিন কেটেছিল, কিন্তু তোমার বিনে সে আসেনি। এসেছে কাল নাগ। কাল নাগিনীর বিষ সবটা কাল নাগ নিতে পারেনি। বিষের কিছুটা এখনো অলোকচন্দ্রের শরীরে আছে। এখন উপায় কি নাগরানী? এর জন্য আমাদের এখন আর কি করতে হবে? যে কোনো ভাবে কাল নাগিনীকে এনে অলোকচন্দ্রের বাকি বিষটা নেওয়াতে হবে। আর ততদিন অলোকচন্দ্র কোনো খাবার খেলে তা বিষাক্ত হয়ে যাবে। সাবধান,
অন্য কেউ যাতে তা স্পর্শ না করে। যদি অন্য কেউ কোনোভাবে খেয়ে ফেলে তাহলে সাথে সাথে তার মৃত্যু হবে। তবে তোমাকে আমি আমার বিষের খানিকটা দিচ্ছি, ফলে ওই বিষে তোমার কোনো ক্ষতি হবে না। তারপর লীলাবতী আর অলোকচন্দ্র নাগরানীর কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের দেশে ফিরে এলো। তারপর তাদের বাবা আর মায়ের সাথে দেখা করতে রাজপ্রাসাদে গেল। কিন্তু মহারাজ চন্দ্রকুমার ছেলের এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তিনি রেগে গিয়ে বললেন, এক সাপুড়ে মেয়ে তোমার জীবন বাঁচিয়েছে, সেটা দেখে তোমায় তাকে বিয়ে করতে হবে? এমন কি কোনো কথা আছে কুমার? তুমি এক্ষুনি ওকে রেখে এসো, আর যদি প্রয়োজন হয় তাহলে তোমার জীবন বাঁচানোর জন্য তাকে কিছু মোহর দিয়ে দাও। না বাবা, আমি এই অধর্ম করতে পারবো না। সে আমার স্ত্রী, ওর সব দায়িত্ব আমাকে নিতেই হবে বাবা। আমি ছাড়া ওর যাওয়ার কোনো জায়গা নেই। স্ত্রী? হতছাড়া, তোমার বাবার চেয়ে তোমার স্ত্রী বড় হয়ে গেল। তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি এখনই এই রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাও। আজ তোমাকে আমি ত্যায্য পুত্র করলাম, আমার রাজ্যে যেন তোমাকে না দেখি। তারপর মহারাজ প্রহরীদের ডেকে রাজকুমার আর লীলাবতীকে প্রাসাদ থেকে বের করে দিলেন। আর ঘোষণা করলেন অলোকচন্দ্র আর লীলাবতী এই রাজ্যে আর ঢুকতে দেওয়া যাবে না। রাজার আদেশে অলোকচন্দ্র লীলাবতীকে নিয়ে অন্য রাজ্যে চলে গেল। তারা ঘুরতে ঘুরতে এক বনে প্রবেশ করল। লীলাবতী খুবই ক্লান্ত ছিল। একসময় সে বলল, আমি আর হাঁটতে পারছি না কুমার, আমার বিশ্রাম নিতে হবে। আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, খুব খিদে পেয়েছে। এই বনে কোনো ফলমূল কিংবা পশু পাখি দেখতে পাচ্ছি না কেন লীলাবতী? এখন তোমাকে আমি কি খাওয়াই বলো তো? তাহলে অন্তত আমাকে একটু জল খাওয়ান, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। আচ্ছা, তুমি এই গাছতলায় বসো, আমি দেখি কোথাও জল পাই কিনা। লীলাবতীকে এক গাছের নিচে বসিয়ে অলোকচন্দ্র পানি আনতে গেল। অলোকচন্দ্র যাওয়ার পর ক্লান্ত লীলাবতী সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। ওদিকে হাঁটতে হাঁটতে অলোকচন্দ্র এক ঝর্ণার কাছে গেল। সেই ঝর্ণার জল পাহাড়ে দিত এক ডাইনি। রাজকুমারটা জানতো না, যেই সে ঝর্ণার জল নিতে যাবে অমনি জলের উপরে ধোঁয়া উঠতে শুরু করলো। রাজকুমার ভাবল, আশ্চর্য, এই পানি থেকে এমন ধোঁয়া উঠছে কেন? এমনটি তো কোথাও দেখিনি, ব্যাপার কি? তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।